তো কি সিরিয়াস? তবে ওকে ভেতরে ডাক, আমি সেরিনাকে ভেতরে আনি। এসো, আমি তোমাকে সব দেখাই। সেরিনার সাথে সাথে একটা নোটবুক আর পেন বের করে নেয়। এক মডেল স্টুডেন্টের মতো নোটস নেওয়ার জন্য তৈরি। বাবা ওর গোলাপি ব্যাকপ্যাকের দিকে দেখেন, যেন উনি কিছু বুঝে গেছেন। কিন্তু উনি কিছু বলেন না। এই সবের কোনো দরকার নেই, এখানে কোনো কঠিন কাজ নেই। এমনিও তুমি শুধু সন্ধ্যায় আসতে পারো, তাই না? উনি সামনে এগোন, আর আমি পেছনে সেরিনাকে দেখতে দেখতে চলি। আমার মুখে এক শান্ত হাসি। বাবা হাঁটতে হাঁটতে ওকে বোঝান যে ওকে প্রতিদিন কি করতে হবে। কাজ বেশি নয় আর সহজ। কিন্তু সেরিনা একটা একটা শব্দ লেখে। পুরো স্টোর দেখানোর পর আমরা তিনজনে আবার চেকআউট কাউন্টারে আসি। নিজের ক্লাসমেটকে দেখাই যে রেজিস্টার কিভাবে কাজ করে। আমি বাড়ি যাচ্ছি, তুমি এখানে আরামসে সব দেখে নাও, এই জায়গাটাকে বুঝে নাও। আমি পার্সোনালি তোমার জন্য এক গাইড লিখে দেব, যাতে সারা প্রসেস স্টেপ বাই স্টেপ থাকবে। যখন সেরিনা ফিরে আসে, সে আমাকে নগদ টাকার এক স্তূপ ধরে থাকতে দেখে। হাত বাড়াও, আমি বলি। সে আমাকে দেখে আর নড়াচড়া করে না। এটা আমাদের এখানকার রীতি। স্যালারি প্রতি মাসের শুরুতেই অ্যাডভান্স দেওয়া হয়। এখানে সবাই এভাবেই করে। আমি যাচ্ছি ছোট বস। আমি জলদি ক্যাশ নিজের পকেটে রাখি এবং স্টাফ মেম্বারকে ইশারা করি, বাড়ি সাবধানে যেও। সেরিনা আমাকে ওভাবে দেখে যেন ও আমার এই পুরো নাটকটা বুঝে গেছে। তুমি আমাকে ওভাবে দেখছো কেন? তোমার কি মনে হয় এটা যথেষ্ট নয়? আমার অ্যাডভান্স স্যালারি চাই না। আমার তখনই টাকা চাই যখন সবাই পায়। তোমার সাহস কি করে হয় নিজের মালিকের কথা টালার? তুমি কি চাও আমি তোমাকে কাজ থেকে বের করে দিই? সেরিনা ওর সেই শান্ত আর সুন্দর চোখ দিয়ে আমাকে দেখে। ওর মুখের ভাব সব বলছে। তোমার কাছে কি এর চেয়ে ভালো কোনো হুমকি নেই? ঠিক আছে, তুমি জিতলে। আমাকে আমার সবচেয়ে বড় হুমকি ব্যবহার করতেই হলো। মনে হয় তুমি চাও যে বাবা ওই দিনের কথা জেনে যান যা তুমি 2 তারিখে করেছিলে। সেরিনার মুখ সাথে সাথে ফ্যাকাশে হয়ে যায়। সে দেরি না করে টাকা নিয়ে নেয়। তোমার ডিউটির সময় কম, তাই তোমার স্যালারিও একটু কম, 500 ইউয়ান মাস। যদি তুমি ভালো কাজ করো তবে আমি এটা বাড়িয়ে দেব, এবং অবশ্যই যদি তুমি আমার মুড ভালো রাখো তবে প্রমোশন পাওয়া আরও সহজ হয়ে যাবে। সেরিনার মুখ মুহূর্তের মধ্যে লাল হয়ে যায়। তুমি কি ভাবছো আমার মানে বেশি হাসবে? নিজের বসকে খুশি রাখার এটা একটা উপায়, বুঝেছ? আর আমাকে টিউশনও দেবে। আমাকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে। আমি তোমাকে নিশ্চয়ই পড়াবো। খুব ভালো। তবে এই শনিবার আমার বাড়ি চলে এসো। ওই দিন সন্ধ্যায় যখন বাড়ি পৌঁছাই, বাবা মা লিভিং রুমে বসেছিলেন, আর দুজনের মুখে সেই চেনা হাসি। লিওন, যদি তুই টপ 40-তে না আসিস তবে আমার কাছে কাঁদতে এসিস না। জানো, তুমি বলেছিলে ওই মেয়েটা খুব নিষ্পাপ আর মিষ্টি। এটা কি সত্যি? আমি মিথ্যা কেন বলবো? ওই মেয়েটা খুব সুন্দর। সত্যি বলতে কোনো পেইন্টিংয়ের মতো। আশা ছিল না যে আমাদের স্কুলে এমন কেউ থাকবে। সত্যিই অদ্ভুত ব্যাপার। আমি ওই স্কুলের কত পেরেন্ট মিটিং অ্যাটেন্ড করেছি, কিন্তু ওকে একবারও দেখিনি। আচ্ছা, ওর ফ্যামিলি কি করে? ও যেভাবে থাকে ও কোনো সাধারণ ব্যাকগ্রাউন্ডের নয় মনে হয়। তবে ওর কাছে টাকার অভাব কেন? এদিকে এসো। ভাই, কি ব্যাপার? বোন, তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো না? তোমার কি চাই? তুমি কি কাল দুপুরে আমার জায়গায় 65 মিডল স্কুলের পেরেন্ট মিটিংয়ে যেতে পারো? চলছেটা কি? আমি মা-বাবাকে মিথ্যা বলেছিলাম। গত সেমেস্টারে আমি টপ 20-তে আসিনি। কিন্তু আমার মান সম্মানের ব্যাপার। বাস এই একবার দুপুরের ছুটি নিয়ে নাও না। ঠিক আছে, কিন্তু এটা শেষবার। আমি এখন পড়াশোনা নিয়ে সত্যি সিরিয়াস। আমার নিজের লক্ষ্য আছে। তুমি দুনিয়ার সবচেয়ে ভালো ভাই। পরের দিন সেরিনা খেয়াল করে যে ওর পার্টনার স্কুলে নেই। এদিকে আমি 65 মিডল স্কুল পৌঁছে গেছি, এবং আমার মনে আঙ্কেল স্ট্র্যাপসের কথা আসে। নিশ্চিতভাবে উনি, সেই চেনা মুখ। আপনার জন্য একটা ললিপপ। ধন্যবাদ। ধন্যবাদ লিওন। আঙ্কেল স্ট্র্যাপসের সবসময় আমার নাম মনে থাকত। এখন যখন আমি বড় হয়ে গেছি, আমি অবাক যে উনি এখনও আমাকে চিনে নিয়েছেন। হ্যাঁ আঙ্কেল, এটা আমি। আপনি এখানে বছরের পর বছর বসে আছেন। আপনি কার জন্য অপেক্ষা করছেন? নিজের মেয়ে স্কুল থেকে বাইরে আসার অপেক্ষায়। উনি নিজের মেয়ের অপেক্ষা করছেন, কিন্তু উনি সবসময় ভুলে যান যে ওর ট্রান্সফার অন্য স্কুলে হয়ে গেছে। আপনি কি ওনাকে চেনেন স্যার? অবশ্যই চিনি। ওই পরিবার অনেক খারাপ সময় দেখেছে। ওনাকে দেখে এটা ভাববেন না যে উনি সবসময় এমনই ছিলেন। গত শতাব্দীর 90-এর দশকে উনি এক খুব বড় বিজনেসম্যান ছিলেন, বেশ বড়লোক। আঙ্কেল স্ট্র্যাপস ওই সময়ের বড় বস ছিলেন। তবে অবস্থা এমন কিভাবে হলো? আপনি কি পুরো গল্পটা জানেন? ওনার এক বড় কোম্পানি ছিল, যাতে শয়ে শয়ে কর্মী কাজ করত। ওনার স্ত্রী এক ব্যালে ডান্সার ছিলেন, একদম কোনো সেলিব্রিটির মতো দেখতে। ওনারা দুজন একসাথে একদম পারফেক্ট লাগত। কিন্তু তারপর সব ছারখার হয়ে গেল। কেউ ওনাকে ঠকালো, ওনার কোম্পানি ডুবে গেল। উনি সব হারালেন। বাড়ি বিক্রি হয়ে গেল, গাড়ি বিক্রি হয়ে গেল। পুরো পরিবার এক ভাঙাচোরা ভাড়ার ঘরে থাকতে বাধ্য হল। আর মুসিবত এখানেই শেষ হল না। ওনার এক ছেলে আর এক মেয়ে ছিল। দারিদ্র সত্ত্বেও চারজনের পরিবার যেমন তেমন করে দিন গুজারণ করছিল। কিন্তু তারপর একদিন ডান্স ক্লাসের সময় ওনার স্ত্রী পড়ে গেলেন। রিপোর্টে জানা গেল ওনার লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার। এই খবর ওনার পরিবারের ওপর আকাশ ভেঙে পড়ার মতো। চিকিৎসার জন্য টাকা ছিল না। ওনার স্ত্রী 1 বছর লড়াই করলেন এবং তারপর চলে গেলেন। কত সুন্দর মহিলা ছিলেন উনি। বুড়ো লোকটি দীর্ঘশ্বাস ফেলে। ওনার স্ত্রীর মৃত্যুর পরেও উনি লড়াই চালিয়ে গেছেন। বাস উনি আর ওনার 2 সন্তান। কিন্তু কয়েক বছর পর নিয়তি ওনার ওপর একটুও দয়া করেনি।
ওনার ছেলের হাই স্কুল এন্ট্রান্স এক্সামের কিছুদিন আগেই কার অ্যাক্সিডেন্ট হলো। ছেলেটার মনে হয়েছিল সে ঠিক আছে। সে ড্রাইভারের কাছ থেকে ৫০০ ইউয়ান নিয়ে খুঁড়িয়ে বাড়ি এলো, আর ওই রাতেই তার মৃত্যু হলো। একটা কথা আছে, রশি সবসময় ওখান থেকেই ছড়ে যেখানে সে সবচেয়ে দুর্বল। দুর্ভাগ্য সবসময় ওদেরই খুঁজে নেয় যারা সেটা সহ্য করার ক্ষমতা রাখে না। একের পর এক দুর্ঘটনায় উনি ভেঙে পড়েন এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। উনি ওনার পাওয়ার চেয়ে অনেক বেশি কষ্ট সহ্য করেছেন, কিন্তু ওনার এক ছেলে এখনও আছে, আর সবচেয়ে বেশি দুঃখিত ওই বেচারি মেয়েটাই। যখন ওনার পরিবার দেউলিয়া হলো, ও তখন মাত্র ৩ বছরের ছিল। যতক্ষণে ও বড় হয় যাতে বুঝতে পারে, ততক্ষণে ভালো দিন শেষ হয়ে গেছে। ওর ভাইয়ের মৃত্যু হলো, আর তার কিছুদিন পরই ওর বাবার মানসিক ভারসাম্য হারালো। একবার ভাবুন, এক ছোট্ট মেয়ে স্কুলে যাচ্ছে আর সাথে সাথে নিজের বাবার খেয়ালও রাখছে। আর ও নিজের বাবার কত সুন্দরভাবে খেয়াল রাখে। ওই মেয়েটা সত্যিই অসাধারণ। আপনি কি মজা করছেন? একই পরিবারে এত খারাপ ভাগ্য কিভাবে হতে পারে? তোমার মনে হয় আমি মজা করছি? এর মানে ব্যাস এটাই যে তুমি এখনো পর্যন্ত অনেক সুখী জীবন জিয়েছ। প্যারেন্ট টিচার মিটিং অনেক লম্বা চলে। যতক্ষণ আমি ফ্রি হই ততক্ষণ ইভিনিং স্টাডি হল শুরু হয়ে গেছে। যখন আমি ক্লাসরুম পৌঁছাই, সেরিনাকে অফিস থেকে বেরোতে দেখি। তুমি অফিসে কি করছিলে? এই হঠাৎ হওয়া ইত্তেফাক থেকে সেরিনা ঘাবড়ে যায় এবং লজ্জায় মাথা নিচু করে নেয়। আমি আমার ছোট বোনের প্যারেন্ট টিচার মিটিংয়ে ছিলাম। কিন্তু তোমার কি? তুমি অফিসে কি করছিলে? কিছু না, তেমন জরুরি কিছু না। ইভিনিং স্টাডি হলের সময় আমি শুধু থিওরি পড়ার উপর ধ্যান দিই। এখন আমার হোমওয়ার্ক ছোঁয়ার কোনো ইচ্ছা নেই, ইংলিশ ছাড়া। ইংলিশ নিয়ে আমি কনফিডেন্ট, ওতে আমি সবাইকে পেছনে ফেলে দিতে পারি। আমি নিজের বই নিচে রাখি আর ওয়াশরুম যাওয়ার জন্য বাইরে বেরোই। কিন্তু যখন ফিরে আসি, সেরিনা সেখানে নেই। আমি সামনের ছেলেটাকে জিজ্ঞেস করি, সেরিনা কোথায় গেল? জানি না, ও নিজের ব্যাগ নিয়ে চলে গেল। মিস্টার ডেভিস ওকে আটকাননি। আমি সামনে মিস্টার ডেভিসের দিকে তাকাই আর দেখি যে উনি ওখানেই দাঁড়িয়ে আমাকে খুব শান্ত আর গভীর মেজাজে দেখছেন। আমি এক হালকা হাসি দিই আর আবার নিজের বইয়ে হারিয়ে যাই। যখন স্টাডি হল শেষ হয়, আমি নিজের জিনিসপত্র গুছিয়ে সরাসরি সাইকেল নিয়ে সুপারমার্কেট পৌঁছে যাই। তোরা দুজন একসাথে ছুটি পাসনি? ও তো এখানে পৌঁছেও গেছে। ও অনেক আগে চলে এসেছিল। ও তখন থেকেই কাজ করছে। ওই মেয়েটা খুব পরিশ্রমী, তোর চেয়ে লাখ গুণ ভালো। আমি পেছনে ঘুরি আর দেখি সেরিনা লাল অ্যাপ্রন পরে হাতে ময়লার ব্যাগ নিয়ে আমার দিকে আসছে। লাল অ্যাপ্রেন স্টোরের ইউনিফর্ম। আমার সবসময় মনে হতো এটা খুব বেকার দেখতে, কিন্তু ওর ওপর এটা অদ্ভুতভাবে কিউট লাগছে। সেরিনা আমাকে দেখে এক মুহূর্তের জন্য থামে, তারপর কিছুটা ঘাবড়ে নজর সরিয়ে নেয়। এই খালি বোতলগুলোও কি ফেলে দিতে হবে? হ্যাঁ, ওগুলো বাইরের বিনে ফেলে দাও। সেরিনা মাথা নাড়ায় আর কাজ করতে চলে যায়। ওর ওপর একটু দয়া করো, ও মাসে শুধু ৫০০ ইউয়ান কামাচ্ছে। সুপারমার্কেট এত বড়, আর তুমি ওকে একা পরিষ্কারের কাজে লাগিয়েছ। ও নিজে এই কাজ চেয়েছিল, আমি কিছু করিনি। কেন? তোমার কি ওর জন্য খারাপ লাগছে? আমি এই কথার জবাব দেওয়াও জরুরি মনে করি না। আমি সেরিনার কাছে যাই যখন ও কাজ করছে। তুমি অফিসে মিস্টার ডেভিসকে এটা জিজ্ঞেস করতে গিয়েছিলে না যে তুমি স্টাডি হল জলদি ছাড়তে পারো কিনা, আর তুমি আমার যাওয়ার অপেক্ষা করলে যাতে তুমি চুপি চুপি বেরোতে পারো। সেরিনার কাছে বলার মতো কিছু নেই। সে শুধু নিচের দিকে দেখে এবং নিজের ইউনিফর্মের কোণ নিয়ে খেলতে থাকে। তোমার মনে হয় এক্সট্রা ঘন্টা কাজ করলে তোমার প্রমোশন হবে? তো আমি পরিষ্কার করে দিই, এমন কিছুই হতে যাচ্ছে না। সেরিনা ওপরের দিকে তাকায়, ওর ওই সুন্দর চোখে পুরো সততা আছে। আমার কোনো প্রমোশন চাই না। স্টাডি হল ৯টায় শেষ হয়, আমি ১০টায় কাজ শেষ করি। এটা দিনের মুশকিল থেকে ১ ঘন্টা, আর এর জন্য আমি মাসে ৫০০ ইউয়ান পাচ্ছি। সে নিচের দিকে দেখে যেন ওর মনে কিছু এসেছে, কিন্তু সে তবুও নিজের জিদ ধরে রাখে। ৫০০ ইউয়ান, এটা অনেক বেশি। বেশি? তুমি কি জানো এখানে বাকি সবাই কত কামায়? আমার কিচ্ছু যায় আসে না ওরা কত কামায়। আমি জানি যে আমি আমার মেহনতের চেয়ে বেশি পাচ্ছি। যদি আপনি আমাকে বেশি টাকা দেন, তবে আমি বেশি কাজ করব। মেহনত আর টাকার তালমিল হওয়া উচিত। তুমিও কামাল। এত জেদি কিভাবে হতে পারো? ঠিক আছে, ভুলে যাও। বাস এটাকে পড়াশোনার মাঝখানে আসতে দিও না। বুঝে গেছি। অবশেষে আমাকে হার মানতে দেখে সেরিনার মুখে এক সুন্দর হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে মাথা নাড়ায়, ওর চোখে খুশিতে চকমক করছে। তারপর সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। শুক্রবার চলে আসে। যখন স্টাডি হল শেষ হয়, ক্লোয়ি আমাকে ক্লাসরুমের দরজায় আটকে দেয়। লিওন, কাল শনিবার, ব্র্যাডের বাড়িতে কিছু লোক আসছে। আমি হ্যাঁ বলেছি, আর তোমাকেও আসতে হবে। আসতে পারবো না, কাল আমি পড়াশোনা করব। আমি ঘুরে হাঁটতে শুরু করি। ক্লোয়ি আমাকে যেতে দেখে আর পেছন থেকে চিৎকার করে, পড়াশোনো পড়াশোনো, এখন তুমি বাস এটাই বলতে থাকো। নিজেকে এই সান্ত্বনাই দিতে থাকো যখন তুমি ক্লাসে সবচেয়ে নিচে আসবে। ওই দিন রাত ১০টায় সেরিনার শিফট শেষ হয়। আমি ওকে কাগজের একটা চিরকুট দিই। এটা আমার বাড়ির ঠিকানা আর ইউনিট নাম্বার। কাল তুমি কটার সময় আসতে পারো?
হয়তো দুপুর 1টা পর্যন্ত। ঠিক আছে, আমি বাড়িতেই থাকব। শনিবারের দিন রোদ ঝলমলে আর মনোরম। আকাশ নীল, এত পরিষ্কার যে বিশ্বাসই হয় না। আমরা 1টার সময় ঠিক করেছিলাম, তাই সেরিনা দুপুরের পরেই বাড়ি থেকে বেরিয়ে গেল। যখন সে আমাদের সোসাইটির বড় গেটে পৌঁছালো, তখন পলকের জন্য থমকে গেল। ওর মনে হলো সে ভুল করে কোনো পার্কে চলে এসেছে। দরজায় ধাক্কা শুনে আমি গেট খুলতে যাই। দরজা খোলে আর সেরিনা সেখানে দাঁড়িয়ে, পরিষ্কারভাবে অস্বস্তিতে লাগছে। এটা প্রথমবার সে কোনো ছেলের বাড়ি এসেছে। ওখানে দাঁড়িও না, ভেতরে এসো, চলো আমার ঘরে যাই। সেরিনা লজ্জা পেয়ে আমার দিকে তাকায়। আমাকে আগে তোমার মা বাবাকে, তারপর আমরা পড়াশোনা শুরু করব। বাড়িতে আর কেউ নেই, বাস আমরা দুজনেই আছি। এটা শুনেই সেরিনার মুখ লাল হয়ে যায়। এতে আমার ভুল নেই, মা বাবা সকালে বাড়িতেই ছিলেন, তুমিই দুপুরে আসার কথা বলেছিলে। আমার বাবার দুপুরে লাঞ্চ লাগে। যাই হোক, ঘাবড়ে থাকা সত্ত্বেও ও জানে ও এখানে কেন এসেছে। আমরা ডেস্কে বসি, এক ডেস্ক আর আমাদের মাঝখানে শুধু একটা চেয়ার। আমরা স্কুলের তুলনায় একে অপরের বেশ কাছাকাছি। দুপুর গড়িয়ে বিকেল হতে হতে আমাদের পড়াশোনা শেষ হয়। সেরিনা নিজের ব্যাগ নিয়ে দরজার দিকে এগোয়। দাঁড়াও, আমি স্ন্যাক্সের এক বড় ব্যাগ বের করি আর ওর দিকে বাড়িয়ে দিই। সে অবাক হয়ে পেছনে সরে যায়। আমার এটা চাই না, এটা তোমার টিউশন ফিজ। না, আমি এটা নিতে পারবো না। সে ঘোরে আর দ্রুত দৌড়ে পালায়। আমি আমার মাথা নাড়ি, এই মেয়েটা দরকারের চেয়ে বেশি জেদি। সোমবার সকালে মিস্টার ডেভিস ক্লাসের সামনে আসেন। আজ দুটো কথা বলার আছে। প্রথমত, স্পোর্টস ডের সময় আমাদের ক্লাসের সাইনবোর্ড যে মেয়েটি ধরবে তার ফয়সালা হয়ে গেছে। সে হলো সেরিনা। ক্লোইর মাথা ঝট করে উপরে ওঠে। সেরিনাও অবাক হয়ে উপরের দিকে তাকায়। শুধু আমি নিজের হাত হাওয়ায় তুলি। আমি খুশি, আমি এই ফয়সালার পুরো সমর্থন করছি। দ্বিতীয় কথা, স্পোর্টস ডের পরের দিন থেকেই মাসিক পরীক্ষা শুরু হবে। এটা বলতেই মিস্টার ডেভিসের নজর আমার ওপর পড়ে। উনি এমন এক মানুষের গলায় বলেন, যিনি আশা তো ছেড়ে দিয়েছেন কিন্তু পুরোপুরি হার মানেননি। হ্যাঁ, লিওন, নিজেকে সামলাও। ক্লাসের অ্যাভারেজ বাড়ানোর কথা তো ছেড়ে দাও, অন্তত পরের পেরেন্ট মিটিংয়ে নিজের বাবাকে লজ্জা থেকে তো বাঁচিও। তুমি কি এটুকু করতে পারবে? এটুকু বলে উনি বাইরে চলে যান। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে যে সেরিনা স্পোর্টস ডেতে ক্লাসের সাইনবোর্ড ধরবে। ওই দিন বিকেলে পিই ক্লাসের সময় সবাই স্পোর্টস ফিল্ডে নিজের নিজের মস্তি করছে। সেরিনা সিঁড়িতে বসে বই পড়ছে। আমি নিজের পায়ের মাঝখান দিয়ে বল ড্রিবেল করতে করতে এগোচ্ছি। তখনই হঠাৎ আমি জমে যাই। আমি দেখি যে এক মেয়ে চুপচাপ সেরিনার পেছনে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। ওর হাত আগে থেকেই ওপরে তোলা, আর সে সেরিনাকে ধাক্কা দিতেই যাচ্ছে। সেরিনা নিজের বুইতে এত ডুবে আছে যে ওর কোনো ধারণাই নেই পেছন থেকে কেউ আসছে। আমি সাথে সাথে নিজের হাতের বাস্কেটবল ঘোরাই আর ওটা সোজা ওই মেয়েটার দিকে ছুঁড়ে মারি। সেরিনা চমকে দাঁড়িয়ে পড়ে। সে ওই মেয়েটাকে চিনে ফেলে, ওই মেয়েটাই যে অন্যদের সাথে মিলে ওকে বুলি করত। আমি সামনে এগোই আর ওই মেয়েটার হাত ধরে ফেলি। আমি রাগে চিৎকার করি, তোমার নাম কি, কোন ক্লাসের তুমি? আওয়াজ শুনে মাঠে ভিড় জমে যায়। কোচ ওয়েড এক কোণ থেকে চিৎকার করেন, লিওন, তোমার কি মনে হয় তুমি কি করছো? আমি ওনাকে এড়িয়ে চলি আর ভিড় থেকে এক মেয়েকে ডাকি, তুমি এখানে এসো। লিনা ভয় ভয় সামনে আসে। ওই কি ওই মেয়েটাই যে আগেরবার সেরিনাকে চেয়ার থেকে ধাক্কা দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ওই ছিল আগেরবারও, ওই ধাক্কা দিয়েছিল। তাহলে সত্যি তুমি ছিপকে ছিলে আর এখন তুমি আবার এটাই করতে এসেছ। তোমার নাম কি, কোন ক্লাসের তুমি? ওই ছোট চুলওয়ালা মেয়েটা কিচ্ছু বলে না, কিন্তু ওর চোখ ঘৃণায় জ্বলে ওঠে। লিওন, শান্ত হও, শান্ত হও। এই সিঁড়িগুলো এত উঁচু যে কারোর প্রাণ যেতে পারে। ও সেরিনাকে ধাক্কা দিতে যাচ্ছিল, এটা প্রাণঘাতী হামলা। আমি ওই মেয়েটাকে ধরি আর ডিরেক্টর গ্যারেথের অফিসের দিকে টেনে নিয়ে যাই। কোচ ওয়েড সেরিনার কাছে যান আর দেখেন যে ও কাঁদছে। চিন্তা করো না, স্কুল এই মামলা সামলে নেবে। তোমার ক্লাসমেট লিওন আর লিনা দুজনেই সাক্ষ্য দিতে পারে। সন্ধ্যার স্টাডি হলের সময় স্কুলের ব্রডকাস্ট চালু হয়। ডিরেক্টর গ্যারেথের আওয়াজ স্পিকার থেকে বেরিয়ে প্রতিটি ক্লাসরুম পর্যন্ত পৌঁছায়। 15 নম্বর ক্লাসের 12 গ্রেডের ড্যাফনিকে সহপাঠীদের বারবার ক্ষতি করা এবং কোনো অনুশোচনা না দেখানোর জন্য স্কুল থেকে বহিষ্কার করা হলো। ওর বাবা মাকে জানিয়ে দেওয়া হয়েছে। আমি নিজের ডেস্কে বসে খুব মন দিয়ে শুনি। যদি স্কুলের ফয়সালা বহিষ্কারের চেয়ে কম কিছু হতো, তাহলে আমি দ্বিতীয়বার না ভেবে ডিরেক্টর গ্যারেথের অফিসে পৌঁছে যেতাম। আমি সেরিনার দিকে তাকাই। সে সবসময়ের মতোই মন দিয়ে নিজের অঙ্ক সমাধান করছে।